তাকে আমাকে খাওয়াই দিতে হবে, তাকে কোলে নিয়ে বসে থাকতে হবে, এরকম একটা কথা। আমার যে বেবি, সে বাসায় আসলে আমি আমার বেবিকে কোনো সময় দিতে পারবো না। আমি এখন তার 4 নাম্বার বউ। আমার হাজব্যান্ড রনি, তার সাথে আমার ঝামেলা চলছিল, ঝগড়াঝাটি চলছিল, তার কাছে আমি ডিভোর্স চেয়েছিলাম, যেটার কারণে সে আমাকে খুন করতে আসে। তো হচ্ছে এপ্রিলের 10 তারিখ আমি আমার রুমে নামাজ পড়তেছিলাম, জোহরের ওয়াক্তের নামাজ পড়তেছিলাম, এবং বাসায় আমার মা ছিল, আমার বোন ছিল, আমার 2টা বেবি ছিল এবং কাজের বুয়া ছিল। সো এই সময় রনি হচ্ছে ঢুকে তার সাথে 3জন মানুষ নিয়ে, ইউনুস, আলামিন, তারাও হচ্ছে গুন্ডা, ইউনুস, আলামিন এবং সাথে অজ্ঞাত একজন গুন্ডা নিয়ে সে সাথে ঢুকে। তো আমি যেহেতু নামাজ পড়তেছিলাম, আমি খেয়াল করতে পারিনি যে তারা বাসায় এতগুলো মানুষ ঢুকছে, বা আমি চিৎকার করার কোনো সুযোগ পাইনি। সে রনি ডাইরেক্ট আমার রুমে ঢুকে পড়ে এবং সাথে যে 3জন ছিল, তারা 3জন হচ্ছে আমার মাকে, আমার বোনকে এবং কাজের বুয়াকে আটকায় রাখে। তো রনি রুমে ঢুকে আমাকে কোনো কথা বলার বা কোনো চিৎকার করার কোনো সুযোগ দেয়নি। সে প্রথমেই আমার নামাজের হিজাবটা টেনে খুলে সে আমাকে থাপ্পড় মারে, আমার মাথায় ঘুষি মারে। সে হাতের মধ্যে একটা লোহা টাইপের একটা চেন পাচায় আসছিল, যেটা দিয়ে সে আমার মাথা কেটে ফেলে। তারপরে হচ্ছে যে সে সাথে করে একটা ছুরি নিয়ে আসছিল, ছুরি দিয়ে সে আমার চেহারা একদম কপাল থেকে আমার ঠোঁটের নিচ পর্যন্ত, ঠোঁট সহ সে আমার চেহারা কেটে ফেলে। এবং এটা কাটার পরেও তার শান্তি হয় নাই। চেহারা কাটার পরে আমার ড্রেসিং টেবিলের সামনেই হচ্ছে একটা মিরর দেওয়া একটা ভারী কাঠের টুল ছিল, সেই কাঠের টুল দিয়ে সে আমার মুখে আঘাত করে এবং এই আঘাতের কারণে আমার নাক ভেঙে আমার ভিতরে ঢুকে যায়, আমার মুখের চোয়াল এক পাশ থেকে খুলে যায়, উপরের চোয়াল, আর হচ্ছে যে চোয়াল এক পাশে ভেঙে যায়। আমি কোনো চিৎকার করার সুযোগ পাইনি। আমার মা যখন দেখে যে এভাবে 3টা মানুষ তাদেরকে আটকায় রাখছে, তখন আমার মা আমার কাজের বুয়াকে বলে যে আমরা বের হতে পারতেছি না, অ্যাটলিস্ট তুমি বের হও, বের হয়ে চিল্লাচিল্লি করো বা তুমি কিছু একটা করো, দরজা খোলার চেষ্টা করো। তো তখন হচ্ছে সেই সাথে 3 গুন্ডা বের হয়ে যায়, রনি বের হয়ে যায়। আর আমার মায়ের চিল্লাচিল্লিতে আমি তখন দৌড়িয়ে হচ্ছে, আমার মা এসে যখন আমাকে ধরে উঠায়, তখন হচ্ছে আমি বারান্দায় যাই। বারান্দায় যেয়ে আমি মানুষজনকে ডাকি যে আমার হাজব্যান্ড আমাকে খুন করার চেষ্টা করতেছে, আপনারা এসে আমাদেরকে বাঁচান। তারপরে হচ্ছে এলাকার মানুষ আমাকে ধরে নিয়ে, আমার ফ্যামিলির মানুষ ধরে নিয়ে হসপিটালে যায়। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আপনার আগের হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক ছিল, এই ব্যাপারটা আসলে কতটা সত্য? আচ্ছা, সে এখন যেটা বলতেছে যে আমি পরকীয়া করেছি, এই কারণে সে আমাকে খুন করার চেষ্টা করেছে, এই ঘটনাটা টোটালি মিথ্যা। আমি তাকে রেখে কোনো রকম কোনো পরকীয়া করিনি, এটা আমি বারবার বলতেছি, এখনও বলতেছি। তার কাছে কোনো প্রমাণ নেই যে আমি তাকে রেখে কোনো রকম পরকীয়ায় জড়িয়েছি। এবং যে ঘটনাটাকে সে পরকীয়া বানাচ্ছে, সেটা হচ্ছে আমার ফার্স্ট হাজব্যান্ডের সাথে আমার কথা বলা নিয়ে। আমার ফার্স্ট হাজব্যান্ডের সাথে আমার 8 বছরের একটা বেবি আছে। সে যেহেতু কোনো বড় মেয়ে না, সে কোনো ইয়াং মেয়ে না, নিজের খেয়াল নিজে রাখতে পারে না, সে একটা ছোট্ট বেবির মা বাবা হিসেবে তার সাথে আমার কথা হতো। যেহেতু আমি আরেকটা বিয়ে করেছি, বাচ্চাটা ভালো আছে কিনা, বা বাচ্চাটা ঠিকঠাক মতো স্কুলে যাচ্ছে কিনা, ওর শরীর ভালো আছে কিনা, শুধুমাত্র বাবুটার জন্যই হচ্ছে মাঝে মাঝে তার সাথে আমার কথা হতো। এই কথাটাকেই হচ্ছে রনি এখন ইস্যু বানিয়ে মানুষের সামনে বলছে যে আমি পরকীয়া করেছি, যে এটা সম্পূর্ণ মিথ্যা। কেন আপনাকে সে আঘাত করেছে? আমাকে সে আঘাত করেছে হচ্ছে তার কাছে আমি ডিভোর্স চেয়েছিলাম। সে বলছে যে আমি পরকীয়ার কারণে সে আমাকে এই শাস্তি দিয়েছে। আমার এই শাস্তি পরকীয়ার কারণে না, আমার এই শাস্তি দিয়েছে তার কাছে আমার ডিভোর্স চাওয়ার জন্য। তার কন্ট্রোল থেকে আমি বের হয়ে যাব, তার হাতের নাগালে যে সে আমাকে জিম্মি করে রেখেছিল, এটার থেকে আমি বের হয়ে যাব, এই ঘটনাটা আসলে সে মানতে পারে নাই। এবং আমি তার কাছে কেন ডিভোর্স চেয়েছিলাম, সে আমাকে বিয়ের পর থেকে আমাকে একটা বন্দি জীবনযাপন দেয়। আমি বারান্দায়ও যেতে পারতাম না, বারান্দায় কাপড় টানিয়ে রাখতে হবে, বারান্দার মানুষ আমাকে দেখে ফেলবে, এতটা ভয়ঙ্কর এবং বন্দি জীবনযাপন সে আমাকে দিয়েছে। সে আমাকে একা বাসা থেকে বের হতে দিত না। আমি যদি একটা ডক্টরের কাছেও যেতাম, আমি যদি একটা জামা কিনতেও যেতাম, আমাকে তার সাথে তার যে ছোট রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, ইউনুস, আলামিন, এই লোকগুলাকে আমাকে সাথে নিয়ে যেতে হতো। আমি যদি আমার বাচ্চাকে নিয়ে বাবুল্যান্ডেও যাব, সেখানে হচ্ছে আমার তার সাথে লোক নিয়ে যেতে হবে। তারপরে যে ঘটনাগুলো ছিল, সে আমার মেয়ের সাথে আমাকে কোনো রকম টাইম স্পেন্ড করতে দিত। আমার মেয়ে যেহেতু ছোট্ট একটা বাচ্চা, 8 বছরের একটা বেবি, সে একটা বেবি, আমার বেবির সাথে আমাকে সে টাইম স্পেন্ড করতে দিত না। তার কথা ছিল যে আমি যখনই বাসায় আসি, তুমি তোমার সম্পূর্ণ কনসেন্ট্রেশন তুমি আমার উপরে দিবা, তাকে আমাকে খাওয়াই দিতে হবে, তাকে কোলে নিয়ে বসে থাকতে হবে, এরকম একটা কথা। আমার যে বেবি, সে বাসায় আসলে আমি আমার বেবিকে কোনো সময় দিতে পারবো না, আমার বেবিকে সময় দিতে পারবো না, আমার বেবির মতো থাকবে,
থাকবে। তার কথা হচ্ছে যে সারাদিন তুমি তোমার বেবিকে নিয়ে ব্যস্ত ছিলে, এখন তুমি হচ্ছে আমাকে নিয়ে ব্যস্ত থাকবে। এটা আসলে আমরা যারা মা বাবা আমরা বুঝি যে আমরা নিজে না খেয়ে আমাদের বাচ্চা খেয়েছে কিনা এটা আমাদের কাছে আগে প্রায়োরিটি, কিন্তু তার কাছে প্রায়োরিটি হচ্ছে যে সে যখন আমার কাছে আসবে আমার বাচ্চা ফেলে দিয়ে, আমার পুরো দুনিয়া ফেলে দিয়ে আমাকে তাকে নিয়ে বসে থাকতে হবে। তারপরের যে ঘটনা, সবচেয়ে বড় যে ঘটনা, তার অ্যারাবিয়ান বোরকা কালেকশন। তার অ্যারাবিয়ান বোরকা কালেকশন হচ্ছে টোটালি তার 2 বউয়ের টাকা দিয়ে সে হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠানটা মেইন গঠন করেছে। এখনও সে তার বড় বউ, সে প্রাউডলি এটা আমার কাছে বলেছে যে তার বড় বউয়ের মা বাবার সম্পত্তি বন্ধক রেখে, মা বাবার সম্পত্তি বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে, তার বড় বউ যে 2-3 কোটি টাকা তাকে দিয়েছে, এই টাকা দিয়ে সে ব্যবসা শুরু করেছে। সে কিন্তু, আমি বিয়ের আগে এগুলো জানতাম না, বিয়ের পরে জেনেছে, সে কিন্তু এর আগে টোটালি বেকার ছিল, তার কোনো রকম কোনো ইনকাম সোর্স নেই। হ্যাঁ, তো সে এতগুলা বিজনেস, এতগুলা দোকান কোথা থেকে দিচ্ছে? তার বড় বউয়ের টাকা নিয়ে সে দিচ্ছে। তারপরে তার যে ছোট বউ আছে, তার ছোট বউয়ের মায়ের যে পেনশনের টাকা, পেনশনের প্রায় অনেক টাকা সে নিয়েছে তার ছোট বউয়ের কাছ থেকে জোর করে। আর এটাও হচ্ছে এক রকমের কন্ট্রোল, যা হচ্ছে একটা মেয়ের কাছ থেকে তার জীবনের সিকিউরিটি নিয়ে। মেয়েগুলো তো আর টাকা পয়সা ছাড়া তো মানুষ কিছুই করতে পারে না, মেয়েগুলা যে কিছু করবে, মেয়েগুলাকে সে আটকায় রাখছে মেয়েগুলার টাকা পয়সা নিয়ে। সে হচ্ছে আমার কাছেও ঠিক এভাবেই, আমার বাবার দেওয়া একটা ফ্ল্যাট আছে, সে বিয়ের পরে আমার কাছ থেকে 20 থেকে 30 লক্ষ টাকা চায়। তো আমি যখন বলি যে দেখেন আপনি জেনেই বিয়ে করেছেন, এই টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নেই, সে তখন বলে যে তোমার ফ্ল্যাট বন্ধক রাখো, তোমার ফ্ল্যাট বিক্রি করে দাও, বা যে কোনোভাবে তোমার গহনাগাটি বিক্রি করে দাও, আমাকে টাকা দাও। তো এই কারণে যখন তার সাথে আমার বনিবনা হচ্ছিল না, আমি যখন সব দিক থেকেই একটা চাপের মুখে পড়ে গিয়েছিলাম, তখন আমি তাকে বললাম যে দেখেন আমি এভাবে আপনার সাথে থাকতে চাচ্ছি না, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, বা আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছি, ফ্যামিলি নিয়ে বসেন, এটার একটা সুরাহা করতে চাচ্ছি, আমি আপনার সাথে আর সংসার করব না। সে যখন দেখলো যে আমি ফাইনালি তার সাথে সংসার করতে চাচ্ছি না, আমি তার হাতের নাগাল থেকে বের হয়ে যাব, তার জিম্মি থেকে বের হয়ে যাব, সে তখন এটা মানতে না পারে সে আমাকে খুন করার চেষ্টা করে। আপনাদের তো একটা বেবি আছে, তাকে কি করবেন? আমার বেবি অবশ্যই আমার বেবি, আমার জান, আমার 2টা বেবি আমার জান। আমি বেঁচে থাকা যতদিন আমার মধ্যে নিঃশ্বাস আছে, আমি একটা মা হয়ে কোনোদিনই আমার বাচ্চাদেরকে কোনো খুনির হাতে তুলে দিব না। সে কোনো ভালো বাবা না, সে যদি একটা ভালো বাবা হতো কখনো সে তার 6 মাসের বাচ্চার মাকে মেরে ফেলতে যেত না। সে একবারও চিন্তা করেনি যে আমি যদি মরে যাই, আমার বড় মেয়ের কথা বাদে দিলাম, সে তো তার মেয়ে না, কিন্তু তার সাথে তো আমার একটা মেয়ে আছে, যে আমাকে যেদিন সে মেরেছিল সেদিন আমার বাচ্চাটার বয়স 6 মাস, এপ্রিলের 10 তারিখ। সে একবারও চিন্তা করে না যে এই দুধের বাচ্চাটার কি হবে। সে যদি বাচ্চাকে ভালোবাসতো সে কখনো বাচ্চার মাকে খুন করতে চাইতো না। সে যদি আইনি লড়াইয়ে যায় তাহলে সেক্ষেত্রে আসলে কি হবে? আমার মনে হয় না এই শুধু বাংলাদেশ কেন, কোনো কান্ট্রির কোনো আইন একটা খুনির হাতে, একটা ডোমেস্টিক অ্যাবিউজারের হাতে যে কোনো বাচ্চা তুলে দিবে, আমার মনে হয় না। আপনার বিগত আরও 3টা বিয়ে হয়েছিল এবং তাদের সাথে আপনার যোগাযোগের কারণে নাকি তার আসলে এই রাগটা ক্ষোভটা সৃষ্টি হয়েছে, এটা সত্যতা আসলে কতটুকু? আচ্ছা, আমি যদি এখন বলি যে সে হচ্ছে অনেকগুলো খুন করেছে, সে আগে আরও 30টা খুন করেছে, মানুষ সেই কথা নিয়ে নাচানাচি করবে, তাহলে কি মানে আমি কি কোনো প্রমাণ দিতে পারবো সে আগে 30টা খুন করেছে? সে যেটা বলতেছে যে আমার আগে 3টা বিয়ে হয়েছে, আমি কাবিনে টাকা নিয়েছি, 3টা না, সে বলেছে আমার আগে 5টা বিয়ে হয়েছে, আমি 5টা হাজব্যান্ডের কাছ থেকে 5 কোটি 50 কোটি টাকা নিছি। সে যদি এগুলার প্রমাণ দিতে পারে, সেগুলার প্রমাণ দিচ্ছে না কেন? আমার আগের 3টা হাজব্যান্ডের থেকে একটা হাজব্যান্ডকেও, আমার শুধুমাত্র একটা হাজব্যান্ডই আছে যার সাথে আমার ডিভোর্স হওয়ার পরে তাকে আমি বিয়ে করেছি। সে যদি আরও এই হাজব্যান্ডকে রেখে সে যদি প্রমাণ করতে পারে যে আমার আরও আগের 5টা 6টা হাজব্যান্ড আছে, আমি আগের হাজব্যান্ডের কাছ থেকে কোনো রকম কোনো টাকা পয়সা নিয়েছি, সে প্রমাণ নিয়ে মানুষের সামনে আসুক, আমি যেমন মিডিয়ার সামনে এসেছি সেও আসুক, এটাই তাকে আমার বলা। আসলে সর্বশেষ অবস্থা কি, তার সাথে যোগাযোগ হয়ে আছে কিনা, বা আপনি আসলে কি চাচ্ছেন? তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, বাট সে আমার সাথে যে কয়েকদিন কন্ট্যাক্ট করেছে বিভিন্ন নাম্বার দিয়ে, তার নাম্বার আমি ব্লক করে রেখেছি, সে বিভিন্ন নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করেছে। তার একটাই কথা ছিল যে সে এবার আমার মুখে অ্যাসিড মারবে। সে ছুরি দিয়ে একটা দাগ আমার মুখে দিছে, সে বলেছে যে ছুরি দিয়ে আরও 20টা দাগ আমার মুখে সে দিবে। তারপরে হচ্ছে সে আমার মাকে জবাই করবে, আমার বোনকে জবাই করবে। আমি যখন মিডিয়ার সামনে এসেছে সে আমাকে আরও বেশি খুন করার হুমকি দিয়েছে, আমি যদি এগুলো বন্ধ না করি আমাকে সে জবাই করবে। তো এখন আমি মিডিয়ার সামনে এসেছি শুধুমাত্র আমার জানের নিরাপত্তার কারণে, আমার ফ্যামিলির নিরাপত্তার কারণে এবং আমার বাচ্চা 2টার নিরাপত্তার কারণে। তো আমি তার বিচার চাই এবং আমি আমার জানের নিরাপত্তা চাই, এই কারণেই হচ্ছে আমার এখন আশা এবং এটাই আমার মানুষের কাছ থেকে আশা। আপনার বিরুদ্ধে আরও একটা অভিযোগ আছে যে আপনি আসলে টাকার জন্য আসলে তাকে বিয়ে করেছেন, এই ব্যাপারটা সত্যতা কতটুকু?
টাকার জন্য তাকে বিয়ে করিনি। আমি তার সাথে আমার পরিচয় হয়েছিল তার সব থেকে লাইফ প্রেজেন্টার হিসেবে কাজ করার বদলতে তার সাথে আমার পরিচয় হয়। সেখান থেকে সে আমাকে অ্যাপ্রোচ করে এবং সে আমার পিছনে লাগতে লাগতে সে আমাকে বিয়ের জন্য রাজি করায়। সো আমি তাকে টাকার জন্য বিয়ে করিনি। আমি যদি টাকার জন্য বিয়ে করতাম তাহলে তার সাথে আমার কাবিন হতো 20,50,00,000 টাকা। আমি কিন্তু তার কাছ থেকে 20,50,00,000 টাকা কাবিন নিইনি। তার সাথে আমার কাবিন মাত্র 5 লক্ষ টাকা, হ্যাঁ, যেটা হচ্ছে সে আমাকে পরিশোধ করেনি। সে আমাকে বিয়ের সময় মাত্র এক জোড়া হাতে চুড়ি দিয়ে বিয়ে করেছে। সে কিন্তু আমাকে 20 ভরি 50 ভরি গহনা দিয়ে, যারা এখন বাজার মূল্য আছে 50 লাখ টাকা, 50 লাখ টাকার গহনা দিয়ে কিন্তু সে আমাকে বিয়ে করেনি। কাজে মানুষ যে বলছে যে আমি তাকে টাকার জন্য বিয়ে করেছি, সে বলছে আমি তাকে টাকার জন্য বিয়ে করেছি, এই কথাটা ভুল। আর আমি যদি আদৌ টাকার জন্য বিয়ে করতাম তাহলে আমি তার কাছে 20,50,00,000 টাকা চেয়ে নিয়ে আগে থেকেই নিয়ে ফ্ল্যাট গাড়ি বাড়ি নিয়ে আমি তাকে বিয়ে করতাম। তার কাছ থেকে কিন্তু আমি কিছুই পাইনি এবং যা পেয়েছি তার চেয়ে বেশি এখন আমার কাছ থেকে চলে গিয়েছে। আমার নিজের জীবন চলে গিয়েছে, চেহারা চলে গিয়েছে। তার তো আরও দুজন বউ আছে, এই ব্যাপারটা আপনি কি জানতেন, বা দুজন বউ থাকা সত্ত্বেও কেন আপনি তাকে আবার বিয়ে করলেন? তার দুজন বউ আছে এই ব্যাপারটা আমি জানতাম না। তার একজন বউকে আমি দেখেছিলাম, একবার তার সাথে আমার দেখা হয়েছিল অ্যারাবিয়ান বোরকা কালেকশনে। তার একজন বউ আছে এবং এটাই সে আমাকে বলেছিল যে তার একটা ওয়াইফ আছে, তার সাথে তার সম্পর্ক ভালো না এবং যেহেতু তার বাচ্চা কাচ্চা আছে সে তাকে ছাড়তে পারবে না। তার বউ তাকে অনেক টাকা পয়সা দিয়েছে, এই জন্য সে তাকে ছাড়তে পারবে না। যেহেতু সম্পর্ক ভালো না, এই জন্য সে আমাকে নানানভাবে পটিয়ে সে আমাকে বলে যে আমি তোমার কাছেই থাকবো। এই ঘটনাটা মেনে আমি তাকে বিয়ে করেছিলাম। বাট তার দ্বিতীয় যে বউ আছে এই ঘটনা আমি জানতাম না, এটা আমি বিয়ের পরে জেনেছি তার দ্বিতীয় বউ আছে। এবং সে আমাকে বলেছে, আরেকটা কথা আমি ক্লিয়ার করে দিই, সে আমাকে বলেছে আমি 4টা বিয়ে করেছি। আমি যেটা জানতে পেরেছি যে ইরানি বোরকা হাউস নামে আরেকটা সুনামধন্য প্রতিষ্ঠান আছে, ইরানি বোরকা হাউসের একটা মেয়েকে সে বিয়ে করেছিল ঠিক আমাকে বিয়ে করার মেবি 8 থেকে 10 মাস আগে। এটা আমি জাস্ট আমার নিউজটা ফ্ল্যাশ হওয়ার পরে আমি পরশুদিন জানতে পেরেছি। ইরানি বোরকা হাউস বা বোরকা বাজারের একটা মেয়েকে সে বিয়ে করেছিল। এইভাবেই সে পিছনে লেগে থেকে মেয়েটা, সে প্রতিষ্ঠানে কর্মরত ছিল, প্রতিষ্ঠানের মেয়েকে সে পিছনে লেগে মেয়েটাকে বিয়ে করেছিল এবং বিয়ের ঠিক 1 সপ্তাহের মাথায় সে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেয়। কাজে সেই ঘটনাটা যদি ধরেন, আমি এখন তার 4 নাম্বার বউ। ঘটনা তো ঘটেছিল এপ্রিলে 10 তারিখে, মাঝখানে যে এতটা গ্যাপ, এর মাঝখান সময়টাতে কেন না? আমি 20 দিন হসপিটালে ছিলাম, প্রায় 1 মাস আমার বাসায় এসে রিকভার হতে সময় লেগেছে। আমি যখন সুস্থ হয়ে তার নামে মামলা করি, সে আগে থেকে তার পাওয়ার দেখিয়ে হাইকোর্ট থেকে জামিন নেয় এবং আমার পুলিশ তাকে ধরতে পারেনি। হাইকোর্ট থেকে জামিন নেয় এবং সে তার পাওয়ারের কারণে, তার পাওয়ার দেখানোর জন্য সে রেগুলার আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। আমার পিছনে সে 2 থেকে 3টা হুন্ডাওয়ালা গুন্ডা সে আমার পিছনে লাগিয়ে দিয়েছে, যারা 24 ঘন্টা আমাকে, আমার ফ্যামিলিকে ফলো করে। আমরা বাসা থেকে বের হতে এখন ভয় পাই। সে রেগুলার হুমকি দিচ্ছে যে মামলা উঠিয়ে না নিলে বা তার সাথে কোনো রকম কোনো কিছুর মধ্যে জড়াতে চাইলে সে আমাদের সবাইকে জবাই করবে, আমার বাচ্চাদেরকে খুন করবে। সে আমার বাচ্চাকে খুন করার হুমকিও আমাকে দিয়েছে। সো এখন যখন আমি তার সাথে আর কোনো কিছুতেই পারছি না, এই জন্য আমার মানুষের সামনে আসা। যদি আমাকে তার হাতে খুন হয়ে যেতেই হয় তাহলে অ্যাটলিস্ট আমি মানুষকে যেন জানিয়ে যেতে পারি যে আমাকে কে খুন করেছে এবং আমি কী কারণে খুনটা হয়েছি। আমার নিজের নিরাপত্তার কারণে আমার এতদিন পরে মানুষের সামনে আসা।